Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে স্বরচিত গল্প যদি থাকে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং আমরা তা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। আজকের গল্প প্রণব রায় রচিত পাশানগর। বিভিন্ন চরিত্রে যারা একসঙ্গে রূপদান করছে: সুব্রত, সৌমিত্র, সুস্মিতা, সঞ্জয় এবং অরূপ। গল্প পাশানগর। লোকে বলে পদ্মা নদী ভয়ঙ্করী, কিন্তু নদীর ভয়ঙ্করী রূপ যে কত ভয়ঙ্কর হতে পারে তা জীবনে একবার মাত্র প্রত্যক্ষ করেছিলাম মেঘনার বুকে। দেখতে মেঘনা কালো কালো, গ্রাম্য মেয়ের মতোই, শান্তশিষ্ট, নামটাও তেমনই মিষ্টি। কিন্তু মেঘ দেখলে আর রক্ষে নেই, উদ্দাম উল্লাসে একেবারে পাগলি হয়ে ওঠে। তাই বুঝি তার নাম মেঘনা। যে গল্প আজ আপনাদের বলতে বসেছি, মেঘনার এই পরিচয়টুকু তার ভূমিকা। জীবনে এমন এক আধটা সত্য ঘটনা ঘটে যা গল্পের চেয়েও অদ্ভুত, কিন্তু যা কদাচিৎ ঘটে তাই নিয়েই তো গল্প তৈরি হয়। ব্যাপারটা ঘটেছিল বছর 25 আগে। আমরা তখন কলেজ জীবনে ইস্তফা দিয়ে রাজনীতি করছি, অর্থাৎ শেলি, কিটস এদের বদলে নজরুলের অগ্নিবীণা পড়ি আর আগ্নেয়াস্ত্র অভ্যাস করি। সারা বাংলার ঝোপে ঝাড়ে তখন হিংসার নেকড়ে বাঘ ওত পেতে আছে, বিদেশি রাজশক্তির টুঁটি লক্ষ্য করে। দলের অধিনায়কের কাছ থেকে আমাদের প্রতি নির্দেশ এলো একজোড়া পিস্তল অমুক জায়গায় পৌঁছে দিতে। ট্রেনে পুলিশের ফেউ পেছনে লাগতেই আঘাটায় নেমে পড়তে হলো। তখন সন্ধে হয়ে গেছে। রেল লাইনের দুপাশে কষার বনে অসংখ্য জোনাকি জ্বলছে। অগ্নিযুগের ছেলে আমরা, ভয় বলে বস্তুটার সঙ্গে পরিচয়ই ছিল না। হাঁটতে শুরু করলাম কষার বনের মধ্যে দিয়ে। মাইলখানেক দূরে লোকালয় পাওয়া গেল। জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম আমাদের গন্তব্যস্থল সেখান থেকে প্রায় 32 মাইল দূরে। হাঁটা পথে ভোরের আগে পৌঁছানো অসম্ভব। নদী পথে বরং চেষ্টা করে দেখা যেতে পারে। নদী মানে মেঘনা নদী, 1/2 মাইলটা দূরে। কিন্তু বিপদ হলো এই যে কোনো নৌকোই ছাড়তে চায় না। বলে মেঘনা বড় বদরাগী, 34 মাসের শেষ, দেওয়া ডাকলে নাকি রক্ষে থাকবে না। শেষে ডবল ভাড়া কবুল করে এক বুড়ো মাঝি গফুর, তাকে রাজি করানো গেল। আমার গল্পটাও এখান থেকেই শুরু। আর মূল গল্পের মধ্যে রাজনীতির গন্ধ কিন্তু আর কোথাও নেই। দুজনে মিলে নৌকোয় উঠলাম। দুজন মানে সোমনাথ আর আমি শঙ্কর।
বুড়ো গফুর বলল, ঘাবড়াবেন না কর্তা, স্রোতের খুব টান, গাজীর নাম করে তত্তরিয়ে চল যাব। ব্যাস, গাজীর নাম করেই বুড়ো গফুর নৌকা দিল খুলে। কিন্তু আমাদের পার করতে গাজী বোধহয় ঠিক রাজি ছিলেন না। তাই মিনিট 15-20 মধ্যেই আকাশের দৃশ্যপট একেবারে বদলে গেল। দেখতে দেখতে পশ্চিম আকাশের প্রান্ত থেকে পুঞ্জ পুঞ্জ কালো মেঘ কালো বুনো ঘোড়ার কিশোরের মতো ফুলে ফুলে উঠতে লাগলো। বাতাসে কোনো অদৃশ্য সাপুরিয়া যেন তার তুবড়ির বাণীর সংকেত শুরু করে দিল। আর যেই সাপ খেলানো সংকেত শুনতে পেল, মেঘনা নদীর একেবারে নাগকন্যার মতোই লক্ষ ফণা তুলে দুলে দুলে নাচতে শুরু করে। যদিও তখন নিসর্গের এই অপরূপ রূপ উপভোগ করবার মতো মনের অবস্থা আমাদের ছিল না, তবু সেই ছবিটা বোধ করি এই জীবনে ভুলে যাবার মতো না। মনে হলো এলো কিছু রাত্রি যেন দিগ বসনা মহাকালীর রূপ ধরে প্রলয়ঙ্করী হয়ে উঠেছে। আর অন্ধকার কি বলে বর্ণনা তার করবো জানি না। বিরাট, অতি বিরাট একটা দোয়াত উল্টে ফেলে কে যেন আকাশ নদী দিক বিদিক ভূষো কালি লেপে দিয়েছে, একাকার করে দিয়েছে। সে অন্ধকারের আবর্তে আমাদের সত্তাও যেন ডুবে গেছে। পার্থিব জীবনে যে এমনটা ঘটতে পারে ধারণাই করতে পারিনি। এই যদি ঝড় হয়, তবে ঝড় বলে আগে যা দেখেছি সেগুলো যেন সিনেমা স্টুডিওতে তোলা ওই ঝড়ের দৃশ্য। বাতাসের বুক চাপড়ানো কান্না ভেদ করে গফুর মাঝির চিৎকার শোনা গেল, হুঁশিয়ার, কিন্তু- হুঁশিয়ার! হুঁশিয়ার হবার আগেই আমাদের নৌকাটা বন বন করে বার কয়েক পাক খেয়ে শোঁ করে একদিকে এগিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে গফুরও বলে উঠল, বদর, বদর! বুঝলাম গফুর পাকা মাঝি। জমের দক্ষিণ দুয়ারে পৌঁছেও সে আমাদের চৌকাঠ পার হতে দেয়নি, অর্থাৎ মেঘনার চূড়া ঘুড়ির মুখে পড়েও সে নৌকোকে ফিরিয়েছে। বললাম, নৌকো লাগাও গফুর, যেমন করে পারো। লাগাবো কোথায় কর্তা? আন্ধারে চলল জোর। সামাল, সামাল! সঙ্গে সঙ্গে একটা ঢেউয়ের খায়ে নৌকোটা একেবারে দুলে উঠল। বললাম, আঘাটাতেই নৌকা ভেড়াও গফুর, আর দেরি নয়। গফুর শুধু বলল, ওই শোনেন, ওই শোনেন! লক্ষ্য করে শুনতেই ঝড়ের হাহাকার ছাপিয়ে কানে এলো ঝপাত ঝপাত শব্দ। বুঝলাম নদীর পাড় ভাঙছে। পাড়ের কাছে গেলি আর দেখতে হবে নি, একেবারে ঠান্ডা কবর। এক লহমার জন্য শরীরের রক্তস্রোত যেন বন্ধ হয়ে গেল। সেই দিন সেই ঝোড়ো আকাশের তলায় খ্যাপা নদীর বুকে আর সেই ভয়ঙ্কর গহন অন্ধকারের মাঝে দাঁড়িয়ে মনে হলো মৃত্যুকে প্রত্যক্ষ করেছি। আগ্নেয়াস্ত্রের মুখে অথবা ফাঁসির মঞ্চে শহীদের মৃত্যুতে নয়, এ মৃত্যু অন্ধ নিয়তির নিষ্ঠুর খড়গের নিচে বিনা প্রতিবাদে গরু ছাগলের মতো ঘাড় পেতে দেওয়া। কিন্তু রাখে হরি মারে কে? আর মরলে এই গল্পই বা লিখত কে? এতক্ষণ ঝড়ও চলছে। এইবার দেখতে দেখতে বিপদাপন্ন সন্তানের মায়ের অশ্রু ধারার মতো বড় বড় ফোঁটায় নেমে এলো বৃষ্টি। আর আকাশের রাঙিনায় সেই মায়েরই বিদ্যুৎ প্রদীপ ক্ষণে ক্ষণে জ্বলে উঠেই নিভে যেতে লাগল। হঠাৎ করেই সোমনাথ চিৎকার করে উঠল, ওই যে গফুর, ওই যে ঘাট! বিদ্যুতের চকিত আলোয় আমরা সবাই দেখতে পেলাম নৌকোর থেকে 100-5 গজ তফাতে। ঘাট না হলেও ঘাটের মতো একটা কিছু তীরের জঙ্গল থেকে গড়িয়ে নদী গর্ভে নেমে এসেছে। আর শুধু তাই নয়, সেই সোপান শ্রেণীর ভগ্নাবশেষের ঠিক উপরেই বিশাল এক প্রাসাদের ধ্বংসস্তূপ জঙ্গলের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে। বললাম, কষে হাল ধরো গফুর, আমরা দাঁড় বাইছি, চলো চলো ওই ঘাটে। কিন্তু আশ্চর্য, লম্বা চওড়া অত বড় শাহজওয়ান লোকটা হাল ছেড়ে দিয়ে 2 হাতে চোখ ঢেকে কাঁপতে কাঁপতে একেবারে পাটাতনের উপরে বসে পড়ল। প্রশ্ন করলাম, কি হলো কি গফুর? হালে আল্লাহ, ও যে পাশানগরের ঘাট, ওখানে আমার বাপও যেতে পারবে নি কর্তা। আরে কেন, কারণটা কি? ডাইনির হাতে জান কে দেবে কর্তা?
বিড়বিড় করে গোপুর বোধ করি গাজীর নামে জপ করতে লাগলো। সামনে কুল পেয়ে অকুলে থাকতে তখন আমরা কেউই রাজি নই। বললাম, নদীর বুকে থাকলেও তো তুমি মরবে গোপু। তা হোক, তবু ডাইনির হাতে প্রাণ দিতে পারবো নি। ধমক দিয়ে বললাম, বাজে কথা রাখো গোবর, ডবল করে টাকা পাবে, চলো। লাখ আশ্রফি দিলেও যাবনি কর্তা। সঙ্গে করে লুকিয়ে আনা রিভলভারখানা কাজে দিল। গফুরের বুক লক্ষ্য করে প্রশ্ন করলাম, ডাইনি না পিস্তল, কোনটা পছন্দ গফুর? হায় আল্লাহ! তারপরেই হালটা ধরে নৌকার মুখ ঘুরিয়ে দিল সেই মায়া রহস্য ঘেরা ইতিহাস হারানো অতীতের সাক্ষী পাশানগরের ঘাটের দিকে। পিস্তলটা গফুরের বুকের কাছে উঁচু করে ধরাই রইল। ঘাটই ছিল একসময় বড় বড় শ্বেত পাথরের খণ্ড দিয়ে বাঁধানো দীর্ঘ প্রশস্ত ঘাট, কিন্তু এখন ঘাটের অর্ধেক সিঁড়ি নদী গর্ভেই ধসে গিয়েছে। জোর খুলে গেছে শ্বেত পাথরে, ফাঁকে ফাঁকে গজিয়েছে আগাছা, মাঝে মাঝে শ্যাওলাও জন্মেছে। এই পাশানগরের ঘাট। নৌকো থেকে তিনজনের মধ্যে আমরা দুজন নামলো না শুধু বুড়ো গপু। অনেক বোঝালাম, কিন্তু ডাইনির হাতে প্রাণ দিতে সে কিছুতেই রাজি না। আমাদের দিকে চেয়ে ভাঙা ভাঙা গলায় শুধু বলে গেল, খোদা হাফিজ, আল্লাহ তোমাদের রহম করুন কর্তা, আমি চললুম। আর তারপরে খরচ স্রোতের মুখে তার নৌকো তীরের মতো ছুটে একেবারে অদৃশ্য হয়ে গেল। গফুর মাঝির সঙ্গে সেই আমাদের শেষ দেখা। ডাকিনীর হাত থেকে আত্মরক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত সে ঝড়ের রাতে অন্ধ নিয়তির হাতেই নিজেকে সঁপে দিল কিনা কে জানে। 4 ব্যাটারির টর্চের আলোয় সাবধানে পা ফেলে ফেলে ঘাট বেয়ে উঠলাম। ঘাটের মাথায় প্রকাণ্ড লম্বা চাতাল জংলা গাছের ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। জঙ্গল ঠেলে টর্চের আলোয় খানিকটা এগোতেই যেখানে এসে পড়লাম, সেটা বিরাট একটা প্রাসাদের খিড়কির দরজা বলে মনে হলো। লোহার পাত আঁটা ভারী কাঠের পাল্লা দুটো জন্মের মতো বন্ধ, বহু আঘাতেও টলল না পর্যন্ত। যাই হোক, খিড়কির দরজা যখন আছে তখন কোথাও না কোথাও সিং দরজাও থাকবেই। টর্চ ধরে সেই বিরাট প্রাসাদ এবার প্রদক্ষিণ শুরু করে দিলাম। আন্দাজ 1.25 মাইলটা ঘোরবার পর সিং দরজা পাওয়া গেল। প্রাসাদের উপযুক্ত সিং দরজাই বটে, প্রায় 2 তলা সমান উঁচু, তার উপরে নহবতখানা। বড় বড় লোহার গুলি মারা বিশাল কাঠের পাল্লা দুটোর একটা এখন ধরাশায়ী হয়েছে, আর একটা জীর্ণ কবজায় ভর করে ধরাশায়ী হবার অপেক্ষায় রয়েছে। সম্মুখের দিকটা বোধ করি কাছারি সেরাস্তা ছিল। অতি পুরাতন পাতলা ইটের স্তূপ দেখে এখন আর সেটা বোঝার উপায় নেই। মাঝখান দিয়ে শ্বেত পাথরে বাঁধানো অন্দরে যাবার এক চওড়া চলন পথ। সেই পথ দিয়ে আমরা এসে পড়লাম মস্ত বড় একটা চত্বরে, একেবারে কোমর অবধি উঁচু জংলি ঘাসে ভর্তি। এতক্ষণে বুঝলাম জায়গাটার নাম পাশানগর কেন। সমচতুষ্কোণ এই চত্বরের চারিদিকে 4টে লম্বা মহল ঠিক পাশার ছকের অনুকরণেই তৈরি। হয়তো সেই কারণেই এর নাম পাশানগর, অথবা জায়গাটার নাম পাশানগর বলেই ওর 4 মহলা প্রাসাদ হয়তো ওই পাশার ছকের অনুকরণে তৈরি হয়েছে। 4টে মহলের 3টেতেই এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিচ্ছু নেই। শুধু যে মহলটি প্রাসাদের পেছন থেকে একেবারে মেঘনার উপরে গিয়ে শেষ হয়েছে, একমাত্র সেই মহলটাই কেমন করে জানি না মহাকালের আঘাত উপেক্ষা করেও এখনো একেবারে অক্ষত দাঁড়িয়ে আছে। এমনকি দোতলায় শ্বেত পাথরের বারান্দার রেলিং পর্যন্ত এতটুকু চিড় খায়নি। সোমনাথ বলল, ভগবান না মেনে উপায় নেই দেখছি। এই মহলটা বোধ করি আমাদের আশ্রয় দেওয়ার জন্যই এখনো খাড়া দাঁড়িয়ে রয়েছে। আরে চল, ভেতরে চল। যদিও মেঘনার তীরে বাঘের বাসা নেই, তবুও একতলার অন্ধকার ঘরগুলো উদ্বাস্তু অজগরদের বাসা হওয়াটা বিচিত্র নয়। সামনেই চওড়া সিঁড়ি উঠে গেছে 2 তলায়। সিঁড়ির মাথায় চওড়া বারান্দা,
দুপাশ দিয়ে চলে গেছে, আর দুপাশে দুটো দুটো চারটে কামরা তালা বন্ধ। শুধু মাঝখানের বড় ঘরটার দরজা হাট করে খোলা। ঘরটা রীতিমতোই বড়। মেঝে বহু পুরনো শতছিন্ন একখানা কার্পেট বেছানো। একপাশে প্রকাণ্ড একখানা পালঙ্ক এখনো অটুট অবস্থায় রয়েছে। পুরো গদির উপর ধুলায় ধূসর একখানা জাজিম পাতা। ঘরের মাঝখানে শ্বেত পাথরের একটা গোল টেবিল, এক কোণে কারুকার্য করা ভারী দেরাজ। এককালে হয়তো মেহগনি কাঠের ছিল, কিন্তু এখন দেখে বোঝবার উপায় নেই। বড় চওড়া আটশিখানা সদ্য বিধবার হৃদয়ের মতো চৌচির হয়ে ফাঁটা। চারপাশে চোখ বুলিয়ে সোমনাথ বলে উঠল, বাহ বাহ, এ তো রাজকীয় ব্যাপার দেখছি রে। দিব্যি সাজানো ঘর, গদিয়াটা, পালঙ্ক। এই খোঁজ করলে চাই কি গাওয়া ঘিয়ের পোলাও মাংস মিলে যেতে পারে। আর তা যদি মিলে যায় তাহলে এই পাশানগরের ডাইনিরা অতিশয় অতিথি বৎসলা, এ কথা তোকে স্বীকার করতেই হবে। আরে হাজারো বাংলাদেশের ডাইনি তো। একটা প্রকাণ্ড হাই তুলে সোমনাথ তখন বলল, এই শোন, এই তোর এই রসিকতা এসব এখন আমার মোটেই আর ভালো লাগছে না রে। পালঙ্কটা ঝেড়ে ঝুড়ে বরং শোয়ার বন্দোবস্ত করা যাক। কিট ব্যাগের ভেতর থেকে খান কতক শুকনো কাপড় বেরোলো। এই না, আর একটা কাপড় নেই। আর বেরোলো বড় একটা মোমবাতি আর বিস্কুটের বাক্স। সোমনাথের হাতে বাক্সটা দিয়ে বললাম, নেড়ে পোলাও মাংস সবে চড়েছে, আপাতত এগুলো চিবিয়েই পিত্তটাকে রক্ষা কর। বাইরে তখন ঝড়, বৃষ্টি আর বিদ্যুৎ সমানে চলেছে। ঝড়ের গোঙানির সঙ্গে মেঘনার খলখল অট্টহাসি শোনা যায়। জানলাগুলো বেশ করে এঁটে দিয়ে শ্বেত পাথরের গোল টেবিলটার ওপরে মোমবাতিটাকে জ্বালিয়ে দিলাম। তারপরেই সঙ্গীকে বললাম, আরে তুই শুয়ে পড়, আমি রইলাম জেগে। সোমনাথও হাত ঘড়িটা দেখে বলল, রাত বেশি হয়নি, একটা নাগাদ আমাকে তুলে দিস, আমি জাগবক্ষণ। একে সারাদিনের পথের ক্লান্তি, তার ওপর প্রকৃতির এই দুর্যোগে বিপর্যস্ত। ঘুমে ডুবে যেতে বেশি দেরি হলো না সোমনাথের। একা বসে বসে আমারও দু চোখের পাতা বেশ ভারী হয়ে আসছিল। চোখ থেকে ঘুম তাড়ানোর জন্য পায়চারি শুরু করলাম। ঘরময় ঘুরতে ঘুরতে মেঝের কার্পেটের উপরে একটা অদ্ভুত বস্তু চোখে পড়ল। হাতে করে কুড়িয়ে নিলাম। দুটুকরো হয়ে ভাঙা মেয়েদের হাতের একগাছা শাঁখা। দেরাজের ওপরেও গিয়ে আর একটা বিচিত্র জিনিস চোখে পড়ল। বেশ কারুকার্য করা একটা রূপোর শূন্য সিঁদুর কৌটো। একদা এই শাঁখা যার কোমল করকমলের শোভা পেত, রূপোর ওই সিঁদুর কৌটো একদা যে সীমন্তিনীর স্মৃতি অনুরাগে রাঙিয়ে তুলত। ইতিহাসের পাতায় তার নাম লেখা নেই, কিন্তু আজকের এই অদ্ভুত ঘটনাচক্রে আমি তাকে দেখেছি। দেরাজের ঠিক ওপরেই পরমা সুন্দরী এক তরুণীর একখানা বড় তৈলচিত্র বাঁকা হয়ে ঝুলছে। এই শাখা, ওই সিঁদুর কৌটোর অধিকারিণী ছিল হয়তো এই মেয়েটি। কল্পনাপ্রবণ মানুষ আমি নই, তবু এই হানাবাড়ির ঘরে আজকের ওই মায়াময়ী নিশীথ রাত্রি আমার ওপর হয়তো প্রভাব বিস্তার করেছে। ছবি কি জ্যান্ত হয়? মনে হলো ওই ঘন কালো আঁকা চোখ দুটো কি এক বেদনায় টলমল হয়ে উঠেছে। পদ্মকড়কের মতো ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠছে থরথর করে। কতদিন, কত মাস, কত বর্ষ যে অসহ্য নীরবতার পরও যেন আজ কিছু বলতে চায়। কিসে কথা, কিসে কথা? সে কি এই জনহীন প্রেত পুরী পাশানগরেরই রহস্য কাহিনী? ছবির সামনে দাঁড়িয়ে আত্মবিস্মৃতের মতো বলে উঠলাম, বলো বলো বলো, তুমি কি বলতে চাও আজ? বলো। এই দুর্যোগ মাথায় নিয়ে মেঘনা পার হয়ে আমি যে তোমারই কথা শুনবার জন্য আজ এখানে এসেছি। জল ভরা মেঘের মতোই
টলমল করে উঠল ছবির আয়ত চোখ দুটো, স্ফুরিত হয়ে উঠল পাতলা অধরষ্ঠ। সমস্ত দেহ মন আমার কান পেতে রইল, বলবে বলবে, এবার সে বলবে। আর ঠিক সেই মুহূর্তে এই ভগ্ন প্রাসাদের কক্ষ থেকে বিকট স্বরে ডেকে উঠল একটা তক্ষক। বুক চাপড়ানোর মতো আওয়াজ করে খুলে গেল একটা জানলা, আর মর্মবেদী দীর্ঘশ্বাসের মতো হু হু করে ঢুকে এলো ঝোড়ো হাওয়া। সেই হাওয়ায় সজোরে দুলে উঠল দেওয়ালের ছবিখানা, আর চকিতে নিভে গেল মোমবাতির শিখা। অন্ধকারে হত চেতন হয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ মনে হলো আমার আশেপাশে সেই জমাট অন্ধকার রাশি রাশি কুয়াশার মতো গলে গলে পাতলা হয়ে যাচ্ছে, আর সেই সঙ্গে সিনেমার ডিজলভের মতো এক দৃশ্য মুছে গিয়ে আর এক দৃশ্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। দেখলাম সেই ঘর চমৎকার করে সাজানো, সেই দেরাজটা ঝকঝক করছে, তার উপরে মিনা করা প্রকাণ্ড একটা রূপোর ফুলদানিতে এক রাস চন্দ্রমল্লিকার সমারোহ। একটা ফুলদানি উজ্জ্বল আরশির সামনে রাখা রয়েছে, পালঙ্কের উপর বিচিত্র নকশা করা একটা রেশমি জাজিম বিছানো। তারই উপরে বসে পালঙ্কের বাজুতে একটা বড় ছবি হেলান দিয়ে রেখে প্রিয়দর্শন এক যুবক এক মনে ছবি আঁকছে। তার সামনে লম্বা দাঁড়া সামদানে বড় বড় 3টে মোমবাতি জ্বলছে, আর পাশে হাতের কাছে সেই শ্বেত পাথরের গোলাকার টেবিলের ওপর নানান রঙের পাত্র আর একগোছা তুলি। সেই ছবি একটু আগে দেরাজের ভাঙা আরশির ঠিক উপরে বাঁকা করে ঝোলানো যে তৈলচিত্র দেখেছিলাম, সেইখানাই তরুণ বয়সী সেই ছেলেটি ছবিখানার উপর একবার করে তুলির টান দেয় আর ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে দেখে। স্বপ্নময় ওই চোখে শিল্পীর তন্ময়তা। কিন্তু শুধুই কি তাই, প্রেমের মদিরতাও কি তার সঙ্গে মিশে নেই? কে এই যুবক? কার ছবি সে আছে? এটা কার বাড়ি? সময়ের উজান স্রোত বেয়ে অতীতের কোন ঘাটে এসে ঠেকেছি কিচ্ছু জানি না। শুধু মনে হলো কোনো অদৃশ্য জাদুকর চোখের সামনে যেন ইন্দ্রজাল সৃষ্টি করেছে। ঘরের পিছন থেকে বারান্দার খিলানের ফাঁকে সপ্তমীর চাঁদ হেলে পড়ছে। দেউড়ির পেটা ঘড়িতে 3টে বাজল। হঠাৎ ঘরের বাইরে চলন পথে কার যেন লঘু পায়ের আওয়াজ। পর মুহূর্তে এক ঝলক খাওয়ার মতো যে এসে ঘরে ঢুকলো, তার দিকে তাকিয়ে আমার তো বিস্ময়ের অন্ত রইল না। ছবি কোনটা? পালঙ্কের বাজুতে হেলান দিয়ে রাখা ওই মূর্তি, না মেঝের ওপর দাঁড়ানো স্খলিত বিদ্যুৎ লতার মতো ওই মূর্তি? দুটো মূর্তি হুবহু এক। যুবকটার হাত থেকে তুলি খসে পড়ল, মুখ দিয়ে শুধু বেরোলো, কঙ্কনা, তুমি? মুখের উপর থেকে মেয়েটা পাতলা নীলাম্বর ওড়নাখানা সরিয়ে দিল, খুব শান্ত গলায় বলল, চিনতে ভুল হচ্ছে? না, ভুল হয়নি। ভেবেছিলাম তুমি আর কোনোদিনই আসবো না, এই তো। তবু আমাকে আসতে হলো, জানো। আসলে পুরুষেরা না এমনিই ভাবে। কিন্তু এত রাত্রে? ঘরের মাঝখান থেকে মেয়েটা এগিয়ে এলো শ্বেত পাথরের টেবিলটার কাছে। কথা বলতে গিয়ে আবেগে তার গলা কেঁপে গেল। লুকিয়ে এসেছি, না এসে আমার উপায় ছিল না বিক্রম। পালঙ্ক থেকে নেমে বিক্রম মেয়েটার পাশে গিয়ে দাঁড়ালো, তার দিকে ঈষৎ ঝুঁকে বলল, কেন কেন কঙ্কনা, কি হয়েছে? শুধু একটা খবর তোমায় জানাতে এলাম বিক্রম। কাল গোধূলি লগ্নে আমার বিয়ে। বিয়ে? কার সঙ্গে? রায়পুরের জমিদারের ঘরে। বিক্রমের ঝুঁকে পড়া দেহটা হঠাৎ সোজা হয়ে গেল, চোখে তাকিয়ে রইল কঙ্কনার দিকে, যেন সে কঙ্কনার মধ্যে বহু দূরে আর কাউকে দেখছে।
এই কোন নাটকের দৃশ্যে আমি এসে পড়েছি কে জানে। কোন অঙ্কে শুরু হয়েছিল আর কোন অঙ্কে শেষ হবে তাও তো জানি না, কিন্তু নাটকের নায়ক নায়িকা তারাও কি আমাকে দেখতে পাচ্ছে না? আশ্চর্য! স্তব্ধতা ভেঙে কঙ্কটা বলে উঠল, চুপ করে আছো কেন বিক্রম? কি কি বলবো বলো? কিছুই কি বলবার নেই তোমার? আস্তে আস্তে বিক্রম বারান্দার খিলানের দিকে মুখ ফিরিয়ে নিল, যেখানে সপ্তমীর চাঁদ দিগন্ত সীমায় একেবারে হেলে পড়েছে। তারপরে মৃদু গলায় বলল, রায়পুরের ঘরে গিয়ে আমাকে ভুলে যেতে চেষ্টা করো। এই কথাই যদি বলবে তবে তখন বলনি কেন, যখন আমি 7 বছরের বালিকা ছিলাম, যেদিন দোল পূর্ণিমার রাত্রে মেঘনার ঘাটে দাঁড়িয়ে আমার স্মৃতিতে তুমি আবির দিয়েছিলে বিক্রম? কেন বলনি বলো, তখন কেন বলনি এই কথা? কঙ্কনা! সমাধানের দিকে পিছন করে কঙ্কনা ঘুরে দাঁড়ালো। তবু মনে হলো তার দুটো গালে যেন অভ্রের গুঁড়ো চিকচিক করছে। নিঃশব্দে টেবিলের পাশ দিয়ে ঘুরে বিক্রম গিয়ে দাঁড়ালো দেরাজের কাছে। তারপরে ফুলদানি থেকে একটা চন্দ্রমল্লিকা তুলে নিয়ে তার পাপড়িগুলো ছিঁড়তে ছিঁড়তে বলতে লাগলো, সেদিন এদিন ছিল না কঙ্কনা, সেদিন তুমি ছিলে আমার বাগদত্তা। কিন্তু সময়ের চাকা গেল ঘুরে। মেঘনার একটি চর নিয়ে রূপনগরের জমিদার তোমার বাবা দর্পনারায়ণ চৌধুরীর সঙ্গে পাশানগরের জমিদার মানে আমার বাবা ইন্দ্রজিৎ রাওয়ের লাগলো বিরোধ। 1-8 বছর নয়, 10 বছর ধরে চলল সেই বিরোধের জের। কত দাঙ্গা, কত খুন, কত মামলা। 10 বছর পরে মেঘনার সেই চর গেল ভেসে। আমার বাবার হলো মৃত্যু। তবু পুরনো শত্রুতার দাগ তোমার বাবার মুখ থেকে আজও মুছল না। একদিন তোমার বাবা আর আমার বাবা ছিলেন পরম বন্ধু। পরম বন্ধু যখন পরম শত্রু হতে পারে, তখন বাগদত্তা বধূ যে পরের ঘরণী হয়ে যাবে, এতে আশ্চর্য হবার কিছু নেই কঙ্কনা। অস্থিরভাবে কঙ্কনা বলে উঠল, তবু এ বিয়ে তোমাকে বন্ধ করতেই হবে বিক্রম। কিন্তু কেমন করে তা সম্ভব? দর্পনারায়ণ চৌধুরী শত্রুপক্ষের ছেলের হাতে মেয়ের বিয়ে দেবেন না, এ কথা তুমি ভালো করেই জানো কঙ্কনা। তা জানি, কিন্তু তোমার কি কিছুই করবার নেই? যা আছে তা আমি করতে পারবো না কঙ্কনা। কেন কেন? জমিদার ইন্দ্রজিতের সন্তান শত্রুর কাছে কখনো হাত পাতে না। তার চেয়ে আমি বলি কি বলছো বলো, কি বলছো? নিয়তিকে মেনে নিয়ে রায়পুরের পথেই পা বাড়ানো তোমার পক্ষে ভালো। আর তুমি? যেন স্বপ্নে কথা কইছে। এরকম ভাবে বিক্রম বলল, আমারও দিন কেটে যাবে নতুন করে তোমার ছবি এঁকে আর পুরনো স্মৃতি নিয়ে খেলা করে। কয়েকটা মুহূর্ত চুপ করে থেকে কঙ্কনা বলে উঠল, আচ্ছা বিক্রম, হ্যাঁ বলো। শুনেছি তোমার পূর্বপুরুষেরা নারী বিলাসী ছিলেন। ওই সুন্দরী স্ত্রীলোক দেখলেই তারা চোর করে ধরে রাখতেন। আমিও শুনেছি, কিন্তু এ কথা কেন? এক ঝটকায় ঘুরে দাঁড়ালো কঙ্কনা। শিথিল হয়ে খসে পড়লো তার বুকের আঁচল। শ্যামাদানে পরিপূর্ণ আলো পড়লো তার চোখে, তার বুকে, তার তরঙ্গায়িত বুকে। আয়ত চোখে মদালস কটাক্ষ হেনে লতার মতো লীলায়িত বাহু মেলে বিক্রমের দিকে এগিয়ে যেতে যেতে মধুর কণ্ঠে বলতে লাগলো, আমিও তো সুন্দরী বিক্রম। লোকে বলে মেঘনার এপারে আমার রূপের আর জুড়ি নেই। আর তুমিও তো সেই পাশানগরের পূর্বপুরুষদের বংশধর। বলো, আমায় তুমি ধরে রাখতে পারো না বিক্রম? পারো না আটকে রাখতে তোমার পূর্বপুরুষদের মতন? বিক্রম, বিক্রম! মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে গেল বিক্রম। কামনার ইঙ্গিতে 2 চোখ তার উঠল ঝরছে। হয়তো পলকের জন্য শিরায় শিরায় চঞ্চল হয়ে উঠল তারই পূর্বপুরুষের রক্ত। আর এক মুহূর্ত পরে ঠিক কি ঘটত কে জানে। একগুচ্ছ সদ্য ফোটা রজনীগন্ধা ঝড়ের আঘাতে হয়তো ছিন্ন ভিন্ন হয়ে যেত। এক স্তবক আঙুর কামনার নিষ্পেষণে দলিত মথিত হয়ে হয়ে উঠত একপাত্র সুরা। কিন্তু দেখলাম ধীরে ধীরে বিক্রমের ভঙ্গি সহজ হয়ে এলো। ক্ষীণ হেসে সে বলল, ধরে রাখতে তোমাকে আমি পারতাম কঙ্কনা, তাহলে
যদি না তোমাকে ভালোবাসতাম। তীব্র কণ্ঠে চিৎকার করে উঠল কঙ্কনা। থামো তুমি বিক্রম, থামো। ভালোবাসার কথা আরে মুখে এনো না বিক্রম। যে ভালোবাসা প্রেমাস্পদকে হাতের মুঠোয় পেয়েও ভয়ে ছেড়ে দেয়, যে ভালোবাসা জ্যান্ত মানুষ ছেড়ে ছবি নিয়ে দিন কাটায়, সে ভালোবাসাকে দর্পনারায়ণ চৌধুরীর মেয়ে ঘৃণা করে। ছি 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 ছি, আজ আমার লজ্জার সীমা নেই। নারীত্বের এত বড় বিপদ নিয়ে আমি কার কাছে ছুটে এসেছি? একটা ভীরু কাপুরুষ ত্রিলোকের অধম যে, তার কাছে। ছি মুখ ছি বন্ধ বিক্রম, করো, ছি। মুখ বন্ধ করো কঙ্কনা, মুখ বন্ধ করো। তুমি কি আমাকে অপমান করতে এসেছো? একটুখানি বাঁকা হাসি দেখা দিল কঙ্কনার ওষ্ঠ প্রান্তে। বলল, না না, আমি এসেছি আমার বিয়ের নিমন্ত্রণ জানাতে বিক্রম। যদি সাহস থাকে নিমন্ত্রণ রক্ষা করতে যেও, কেমন? কঙ্কনা, এক ঝটকায় স্খলিত আঁচল বুকের উপরে তুলে নিয়ে কঙ্কনা আবার এক ঝলক খাওয়ার মতোই ঘর থেকে বেরিয়ে গেল। একা ঘরে দাঁড়িয়ে বিক্রম কি যেন ভাবল। দুই চোখ জ্বলে উঠল ধক করে। দেখতে দেখতে তার নগ্ন গায়ের পেশিগুলো পাথরের মতো শক্ত হয়ে ফুলে উঠল। হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে গিয়ে বিক্রম ডাকলো, দাঁড়াও কঙ্কনা। নিঃশব্দে বিক্রমকে আমি অনুসরণ করলাম। চলন পথ পার হয়ে কঙ্কনা তখন সিঁড়ির পথে পা দিয়েছে। সে ঘুরতেই বিক্রম এগিয়ে গিয়ে দাঁড়ালো তার মুখোমুখি। বলো শান্ত গম্ভীর গলায় বলল, একটা কথা শুনে যাও। বলো বলো। বাপ মা আমার বিক্রমজিৎ নাম বিঠাই রাখেনি। কাল গধূলি লগ্নে আমি তোমার নিমন্ত্রণ রক্ষা করতে যাব। দীর্ঘায়ত দুই চোখ মেলে কঙ্কনা ক্ষণকাল বিক্রমের মুখের দিকে তাকিয়ে থাকল। তারপর কবরী থেকে একটা রক্তগোলাপ খুলে নিয়ে বিক্রমের পায়ের ওপর রেখে দিয়ে দ্রুত পদে নেমে গেল। দেউড়ির পেটা ঘড়িতে তখন 4টে বাজছে। ফুলটাকে হাতের মুঠোয় তুলে নিয়ে বিক্রম ডাক দিল, রাঘব, রাঘব। নিচের অন্ধকার চত্বর থেকে একটা ছায়া মূর্তি নিঃশব্দে উপরে উঠে এলো। ঘরে চলো রাঘব, ঘরে চলো। বিক্রমকে অনুসরণ করে ছায়ামূর্তির সঙ্গে আমিও আবার ঘরে এসেই ঢুকলাম। সমাধানের আলোয় ছায়ামূর্তিটিকে এবার বেশ স্পষ্ট দেখা গেল। লম্বায় 6 ফুট, মিশমিশে কালো দেহ, যেন কালো ইস্পাত দিয়ে তৈরি। বিক্রম তাকে প্রশ্ন করলে, আমাদের পাইক দলে কজন লাঠিয়াল আছে রাঘব? হাত কোচলে নিয়ে রাঘব উত্তর দিল, এ কথা তো আজ 3 বছর শুধননি ছোট কর্তা। দরকার হয়নি তাই। তুমি ছাড়া কজন আছে? আছে তো জনা 30, কিন্তু পাকা হাত জনা 15-র বেশি হবে না। তাহলেই চলবে। কাল সূর্যাস্তের সময় তোমরা তৈরি থেকো, আমার সঙ্গে যেতে হবে। কোথায় যেতে হবে ছোট কর্তা? রূপনগরের জমিদার বাড়ি। রাঘবের লাল চোখ দুটোতে কৌতূহলের একটা ঝিলিক দেখা গেল। বটে বটে, দর্পনারায়ণ চৌধুরীর বাড়ি কেনে? আমার বউ আনতে। রাঘবের পুরু কালো ঠোঁটের অন্তরাল থেকে ঝকঝকে দুপাটি দাঁত বেরিয়ে পড়ল। পোষা নেকড়ের হাসির মতো তার হাসি। হাসি মুখেই রাঘব বলে উঠল, 3 বছর বসে থেকে গা গতরে যেন মরচে ধরে গিয়েছিল। কতদিন যে রাঘব লেঠেলের লাঠি ভমরার ডাক ছাড়েনি। কি আনন্দ হচ্ছে ছোট কর্তা, কি আনন্দই যা হচ্ছে। তারা তারা দুহাত জোর করে হেঁট হয়ে কপালে ঠেকিয়ে রাঘব চলে গেল। হাতের মুঠোয় সেই রক্ত গোলাপটা নিজের ওষ্ঠা ধরে একবার ছুঁয়ে বিক্রম অস্ফুট স্বরে বারংবার বলতে লাগলো, কঙ্কনা, কঙ্কনা। আর দেখতে দেখতে সমাধানের সেই 3টে জ্বলন্ত মোমবাতি শিখা বার কয়েক দপদপ করে উঠেই নিভে গেল। অন্ধকার ঘরময় শুধু নিবন্ত শিখার সাদাটে ধোঁয়ার রেখা আঁকা বাঁকা সাপের মতো ক্রমাগত কুণ্ডলি পাকাতে লাগলো। আবার সেই আঁকা বাঁকা সাদা ডোরা কাটা অন্ধকারে পর্দা গলে গলে যাওয়া, আর তারই ফাঁকে ফাঁকে আর এক নতুন দৃশ্য ফুটে ওঠা। ঘূর্ণায়ন রঙ্গমঞ্চে যেমন করে দৃশ্যপট বদলে যায়, সেই ঘর
হাজারবাতির ঝাড়ের আলোয় ঘরের ভেতরটা দিন হয়ে গেছে। পালঙ্কের ওপরে পাশাপাশি দুটো ভেলভেটের বালিশ, অজস্র শ্বেত পদ্ম আর রক্ত গোলাপ দিয়ে সারা বিছানায় যেন ফুলের আলপনা দেওয়া। পালঙ্কের বাজুতে আর ছত্রিতে মাতিয়া বেলের মালা দুলছে। কিন্তু এই পুষ্পবাসর জাতের জন্য রচনা হয়েছে তারা কই? ঘরের মেঝেতে আলপনা দেওয়া, তারই ওপর পাতা দুখানা নকশা কাটা পশমের আসন, আর তাঁর সামনেই দাঁড়িয়ে রয়েছেন একজন শুভ্র কেশ গৌরবর্ণ বৃদ্ধ পুরোহিত। দুই চোখে তার শান্ত প্রতীক্ষা। শুধু দরজার বাইরে সেই চলন পথে জনা কয়েক দাস দাসীর ব্যস্ত আনাগোনা। চমকে উঠতে দেখি দরজা দিয়ে ঢুকছে বিক্রম। তার ডান হাতে রূপোর বুটি দেওয়া চকচকে পাকা বাঁশের একগাছা লাঠি, আর বাঁ হাতখানা ধরে আছে কঙ্কনার ডান হাতের ছোট্ট মুঠি। কঙ্কনার পরনে রূপালি কাজ করা কাঠ গোলাপ রঙের বেনারসি, গালে আর কপালে চন্দনের ফোঁটা, পায়ে আলতা, মাথায় সিঁথি মৌর, নববধূ বেশ। কিন্তু কিন্তু একই মূর্তি বিক্রমের। পরনে গরদের জোড়া মালসাপ দিয়ে পরা, শুভ্র ললাট শ্বেত চন্দনের সঙ্গে কাঁচা রক্তে মাখামাখি। সেই রক্তেরই ধারা গড়িয়ে এসে তার সুগঠিত চওড়া বুকের উপরে বেলফুলের গোড় মালাকে রাঙিয়ে তুলেছে। একই অদ্ভুত পরবেশ বিক্রমের। তবু মনে হলো পৌরুষ যে এত সুন্দর হয়, আগে তা জানা ছিল না। কঙ্কনাকে একখানা আসনে বসিয়ে নিজে আর একটাতে বসে পড়ে বিক্রম বলল, লগ্নের আর দেরি নেই, মন্ত্র পড়ান শাস্ত্রী মশাই। বৃদ্ধ পুরোহিত নিজের আসন গ্রহণ করলেন। দরজার বাইরে বেজে উঠল শঙ্খ আর উলুধ্বনি। শুরু হয়ে গেল বিয়ের মন্ত্রোচ্চারণ। দেরাজের পাশে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে সবটা দেখছিলেন। বিক্রম আর কঙ্কনা সংস্কৃত কাব্যে হরগৌরীর যে মিলনের কথা পড়েছি, এ যেন একেবারে তাই। বিক্রমের নির্ভীক মুখে উত্তেজনা রেশ তখনও রয়েছে, চোখ দুটো কিন্তু প্রশান্ত। আর কঙ্কনার মুখে প্রথমে লজ্জা আর অনুরাগের আরক্ত আবেশ। কিন্তু উৎকণ্ঠিত চোখের দৃষ্টি তার বারবার গিয়ে পড়ছে বিক্রমের আহত কপালের উপরে, যেখানে শ্বেত চন্দন আর লাল রক্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। ভাবছিলাম এ কি করে সম্ভব হলো? দর্পনারায়ণ চৌধুরী তো প্রাণ গেলেও শত্রুপক্ষের ছেলের হাতে মেয়েকে দেবেন না। তবে চকিতে মনে পড়ে গেল গত রাতে বিক্রমের সেই কথা। কাল গধূলি লগ্নে আমি তোমার নিমন্ত্রণ রক্ষা করতে যাব কঙ্কনা। মনে পড়ল পোষা নেকড়ের মতো রাঘব লেঠেলের সেই হাসি। কতদিন যে আমার লাঠি ভমরার মতো ডাক ছাড়েনি, কি আনন্দই হচ্ছে ছোট কর্তা। ভয়ঙ্কর একটা আশঙ্কায় আমার নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে এলো। তবে কি সঙ্গে সঙ্গে শোনা গেল একটা কোলাহল। মনে হলো আওয়াজটা আসে দেউড়ির দিক থেকে। বিয়ের আসনে বসে চঞ্চল হয়ে উঠল বিক্রম। দরজার দিকে মুখ ফিরিয়ে কাউকে ডাকবার আগেই একেবারে দরজার গোড়ায় এসে যে দাঁড়ালো, তার মুখখানা দেখে প্রথমে আমি চিনতে পারিনি। থ্যাতলানো কালো মুখখানা কাঁচা রক্তে যেন সিঁদুর মাখানো, সাদা চুল রক্তে জড়িয়ে একেবারে জট বেঁধেছে। চিনতে পারলাম শুধু 6 ফুট লম্বা কালো দেহ আর তার 6.5 ফুট লম্বা হালের তেল পাকা লাঠি গাছটা দেখে। তার দিকে চেয়ে বিক্রম প্রশ্ন করল, দেউড়িতে কিসের আওয়াজ রাঘব? কে এলো? যে আসবার সেই এসেছে ছোট কর্তা, দর্পনারায়ণ চৌধুরী। দর্পনারায়ণ চৌধুরী গো, সঙ্গে 50টা লেঠেল। আসবে না? বাঘের গর্ত থেকে তুমি তার বাচ্চাকে ছিনিয়ে আনলে আর সে চুপ করে বসে থাকবে? তাই তৈরি হয়ে এসেছে। শুনতে শুনতেই বিক্রমের শরীরের প্রত্যেকটা পেশি একেবারে কঠিন হয়ে ফুলে উঠল, কিন্তু কণ্ঠে এতটুকু উত্তেজনা তার প্রকাশ পেল না। শান্ত গলায় শুধু বললে, আমি যাচ্ছি। না ছোট কর্তা, দোহাই ছোট কর্তা, বিয়ে শেষ না করে যদি ওটা তো বড় কর্তার দিব্যে লাগবে। তুমি নিশ্চিন্তে থাকো গো, রাঘব লিটারের শরীরে এখনো অনেক রক্ত আছে,
তাই দিয়ে আজ নিমকের দ্বারা চলতে পারবো। বাবা ঠাকুর, বাকি মন্ত্র কটাই একটু চটপট পড়িয়ে দেন, আমি ততক্ষণ দেউড়ি আগলাই। বলতে বলতেই লাঠিতে ভর করে নেকড়ের মতো একেবারে লাফ দিয়ে চলে গেল রাঘব। সন্ধ্যার আকাশকে বিদীর্ণ করে শোনা গেল তার ভাঙা গলার ভয়াবহ ওই চিৎকার। এদিকে ঘরের মধ্যে শাস্ত্রী মশাইয়ের মন্ত্রোচ্চারণ দ্রুত হয়ে উঠল, আর তারই প্রতিধ্বনি করে চলল বরকন্যার আবেগময় কণ্ঠস্বর। শঙ্কায় স্তব্ধ হয়ে গেছে শঙ্খ আর উলুধ্বনি। ঘরের মধ্যে সম্প্রদানের মন্ত্রোচ্চার আর বাইরে লাঠিয়ানদের হুঙ্কার। এ সমস্ত দেখতে দেখতে আর শুনতে শুনতে সমস্ত দেহ মন আমার রোমাঞ্চিত হয়ে উঠল। অপূর্ব এই বিবাহ অনুষ্ঠান, জীবন ও মৃত্যুর মাঝখানে এই মিলন লগ্ন। সম্প্রদান তখন শেষ হয়ে এসেছে, বাধা পড়ল। ছুটে এলো একজন পাই। ছোট কর্তা, কি খবর সনাতন? ওই দর্পনারায়ণ চৌধুরীর দল দেউড়ি পার করে চত্বরে এসে পড়েছে। এক মুহূর্তের জন্য বিক্রমের দেহটা পাথরের মতো স্থির হয়ে রইল। হারিয়ে গেল মুখের মন্ত্র, আর পরক্ষণে আরো দ্রুত হয়ে উঠল শাস্ত্রী মশাইয়ের মন্ত্রপাঠ। আর সেই পবিত্র মন্ত্রটা ছাপিয়ে কানে আসতে লাগলো নিচেকার মত্ত কোলাহল আর রাঘবের ভাঙা গলার নীরব হুঙ্কার। এক নিঃশ্বাসে মন্ত্রটা শেষ করে শাস্ত্রী মশাই বিক্রমকে বললে, কন্যা সীমন্তে সিঁদুর দাও। কুসুম টিঙ্গার আগেই? হোক না, বৈদিক মতে অশাস্ত্রীয় হবে না। সম্প্রদান এবং গ্রহণিত হলো আসল বিবাহ। সীমান্তে সিঁদুর দেওয়াটা তারই তো স্বাক্ষর। সিঁদুর ভরা রূপোর কুঙ্কিটা শাস্ত্রীমশাই বিক্রমের হাতে তুলে দিলেন। তারপর দরজার দিকে তাকিয়ে বললেন, কই কে আছো? শাঁখটা একবার বাজাও। কিন্তু কোনো সাড়া এলো না, কেউ বাজালো না শাঁখ। তার বদলে পাইকের মুখে এলো মর্মান্তিক খবর। বিপক্ষ দলের লাঠির আঘাতে রাঘবের শিরদাঁড়া ভেঙে গেছে। ভাঙা শিরদাঁড়া দিয়ে রাঘব লেঠেল তার বড় কর্তার নিমকের ঋণ শোধ করেছে গো। বজ্রগর্ভ মেঘের মতোই বিক্রম তখন স্থির। শিবন্তিনী কঙ্কনা গলায় আঁচল দিয়ে তাকে প্রণাম করে উঠতেই বিক্রম তার চোখে চোখ রেখে এক মুহূর্ত চুপ করে রইল, আর তারপরেই শুধু বলল, আমি আসছি, তুমি অপেক্ষা করো। রূপুর বুটি দেওয়া লাঠি গাছটা তুলে নিয়েই বিক্রম গিয়ে দাঁড়ালো চলন পথে সেই সিঁড়ির মুখে। অনুসরণ করলেন শাস্ত্রী মশাই, আর অনুসরণ করলাম আমি। শুধু শুধু গেল না কঙ্কনা। পিছনে ফিরে একবার দেখলাম স্পন্দনহীন মূর্তির মতোই কঙ্কনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘুমটা খসে পড়েছে। সীমান্ত ভরা রাঙা সিঁদুর হাজার বাতি ঝাড়ের আলোয় একেবারে লাল আগুনের আভার মতো জ্বলছে। নিচে চত্বরে যেন দক্ষযক্ষ হয়ে গেছে। খাস গেলাসের বাতি আর রঙিন কাঁচের ফানুসগুলো গুড়িয়ে একেবারে চুরমার হয়ে গেছে। থামে থামে দেয়ালে দেয়ালে সাজানো পাতা আর ফুলের ঝালর একেবারে ছিন্ন ভিন্ন। অন্ধকারে শুধু শত্রুপক্ষের হাতে 4-5টা মশাল জ্বলছে। সিঁড়ির নিচের ধাপের উপরে পড়ে রাঘব শির দাঁড়া ভাঙা কেউটের মতো একেবারে কাতরাচ্ছে। পেছন থেকে চুপে সাড়ে এসে কোমরে চট করে দিলে, নইলে কুটুমের খাতিরের বহরটা আজ একবার দেখিয়ে দিতুম চৌধুরী মশাই। তোমার 50 জনের 30 জন তো মাটি নিয়েছে, বাকি 20 জনের একজনকেও এই পাশানগর থেকে আর ফিরতে হতো না। চুপড়াও! দর্পনারায়ণ চৌধুরীর মুখের উপর বেয়াদবি! বলতে বলতেই 2 হাত পিছনে রেখে আহত রাঘবের মুখের সামনে এগিয়ে এলেন এক খর্বকায়, অত্যন্ত বলিষ্ঠ চেহারার এক প্রৌঢ় ব্যক্তি। ইনি দর্পনারায়ণ চৌধুরী। মশালের আলোয় ভালো করে তাকিয়ে দেখলাম কাঁচা পাকা বাবরি চুল সমেত তার মাথাটাকে দেহের অনুপাতে একেবারে প্রকাণ্ডই দেখায়। মুখে রেখায় রেখায় উদ্ধত দাম্ভিকতার ছাপ। ধূর্ত চোখ দুটো মশালের আলোয় রাত্রে শিয়ালের চোখের মতোই একবারে জ্বলছে।
রাগে মুখ কুটিল করে দর্পনারায়ণ রাঘবকে আবার বললেন, বিষ নেই তার কুলোবানা চক্র, কুত্তার বাচ্চা। সাবাস, তুমি বাপের মতোই কথা বলেছ বটে চৌধুরী মশাই। অপমানে জ্বলে উঠে দর্পনারায়ণ হাঁক দিলেন। ওরে, কে আছিস? কে কোথায় আছিস? হারামজাদাকে 20 পয়সার লাগা। বলতে বলতেই তার দুপাশ থেকে দুজন পাইক এগিয়ে এলো নাগড়া হাতে, কিন্তু মারা আর হলো না। সিঁড়ির ওপর থেকে মেঘের মতো গম্ভীর আওয়াজ এলো, খবরদার! দর্পনারায়ণ মুখ তুলে তাকালেন। তেমনি শান্ত গম্ভীর গলায় বিক্রম প্রশ্ন করল, কি চান আপনি? এদিক থেকে মোটা কর্কশ গলায় দর্পনারায়ণ জবাব দিলেন, আমার মেয়ে কঙ্কনাকে। কঙ্কনা এখন আমার স্ত্রী, ওইখান থেকেই তাকে আশীর্বাদ করে যান। এ বিবাহ আমি মানি না, এ বিবাহ অসিদ্ধ। বিক্রমের পেছন থেকে এগিয়ে এসেছিলেন বৃদ্ধ শাস্ত্রী মশাই। উত্তেজিত কণ্ঠে বললেন, কে বললে এ বিবাহ অসিদ্ধ? বিবাহ দিয়েছি আমি। কে? কে তুমি? চমকে উঠলেন দর্পনারায়ণ। রামনাথ শাস্ত্রী, আমারই কুলপুরোহিত। কার হুকুমে তুমি আমার মেয়ের বিবাহ দিয়েছ? সত্য আর ন্যায়ের হুকুমে। বটে বটে, বেশ বেশ। বিবাহ যখন হয়েই গেছে, আমার মেয়েকে পাঠিয়ে দাও। সিঁদুর মুছে ফেলে থান পড়িয়ে আমি তাকে ঘরে নিয়ে যাই। দোকানে হাত চেপে শাস্ত্রী মশাইও বলে উঠলেন, তুমি কি মূর্তিমান পিশাচ দর্পনারায়ণ? বাপ হয়ে তুমি? চুপ চুপ করো শাস্ত্রী। বিয়ের সভা থেকে আমার মেয়েকে যে ডাকাতের মতো জোর করে কেড়ে এনেছে, তার হাতে আমি মেয়ে দেওয়ার চেয়ে মেয়েকে বিধবা সাজিয়ে ঘরে রেখে দেওয়াই ভালো। স্থিরভাবে এদিক থেকে বিক্রম বলে উঠল, জোর করেছি আপনার উপর, আপনার মেয়ের উপর নয়। কঙ্কনা স্বেচ্ছায় আমার সঙ্গে এসেছে, আপনি তাকে আটকাতে পারেননি। সে আপনারই অক্ষমতা। মার্বেলের চত্বরের সঙ্গে সঙ্গে পাদকণাকে ঠুকে দর্পনারায়ণ চিৎকার করে উঠে বললেন, আমি আর একবার জানতে চাই বিক্রম, কঙ্কনাকে তুমি ফিরিয়ে দেবে কিনা? না, আমি তোমায় শেষবার বলছি বিক্রম, আমিও শেষ জবাব দিয়েছি। যদি জোর করে নিয়ে যাই, পারবে? পারবে ঠেকাতে? সেটা প্রমাণ হয়ে যাক। বেশ, পারো তো ঠেকাও। দর্পনারায়ণের ইঙ্গিতে চোখের নিমেষেই 4-5 জন লাঠিয়াল আহত রাঘবকে টপকে সিঁড়ি দিয়ে একেবারে উঠে গেল। বিক্রমের স্থির দেহটা একবার নড়ে উঠল মাত্র, আর সঙ্গে সঙ্গে দেখা গেল প্রথম লোকটা একটা বস্তার মতো সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে। তারপরে আর একজন, তারপরে আরো একজন। দর্পনারায়ণের ইঙ্গিতে নিচ থেকে ছুটে গেল আরো 4-5 জন, তারপর আরো 5-7 জন। সিঁড়ির মুখ আগলে দাঁড়িয়ে আছে একা বিক্রম। রূপোর গুল বসানো হাতের লাঠি কেনা তারা স্পষ্ট দেখা যাচ্ছে না, চক্র আকারে অবিরাম ঘুরেই চলেছে। লাঠি যে ভ্রমরের মতো ডাক ছাড়ে, জীবনে প্রথম শুনলাম আমি। আর সেই বিদ্যুৎ গতির লাঠির সামনে শত্রুপক্ষের লাঠিয়ালেরা গুলি খাওয়া নেকড়ের মতো একের পর এক পড়তে লাগলো। কিন্তু কিন্তু এ কি পুষ্পবাসর না শ্মশান বাসর? কোথায় গেল? শাঁখ উলুধ্বনি, চতুর্দিকে শুধু ছিন্ন ফুল আর পাতার মাঝে পড়ে রাশি রাশি রক্তাক্ত দেহ। চোট খাওয়া লাঠিয়ালদের মৃত্যু যন্ত্রণার আওয়াজে এ বাসরটাতে যেন শিউরে উঠছে। কে কবে দেখেছে এমন অদ্ভুত বিবাহ বাসর? সিঁড়ির মুখ আগলে দাঁড়িয়ে আছে বিক্রম, গলায় গোড়ে ফুলের মালা, কপাল রক্তে আর চন্দনে মাখামাখি, হাতে লাঠি ঘুরছে অবিরাম বিদ্যুৎ গতিতে। এই কি বর! সিঁড়ে দাঁড়া ভাঙা রাঘব সিঁড়ি নিচ্ছে চিৎকার করে উঠল, সার্থক তোমাকে লাঠি ধরা শিখিয়েছিলাম ছোট বাচ্চা, তো চোখ আমার আর জুড়িয়ে গেল। আরে চৌধুরী মশাই, বাপের বেটা হাও তো পাশানগরের লাঠির নমুনাটা শুধু দেখে নয়, নিজেও একবার চেখে যাও। পলক পড়ছে না ওদিকে দর্পনারায়ণের চোখে। 2 হাত পিছনে রেখে স্থির হয়ে তাকিয়ে আছেন সিঁড়ির মাথায়। সিঁড়ির মাথার অটল হয়ে দাঁড়িয়ে আছেন বিক্রম। হাতের লাঠিটা দেখা যায় না, শুধু এক টানা ধ্বনি চলছে, ভারী কর্কশ গলায় চেঁচিয়ে উঠলেন দর্পনারায়ণ, সাবাস! ইন্দ্রজিৎ রাওয়ের ছেলে না হলে আজ তোমাকে চতুর্দলায় চড়িয়ে নিয়ে যেতাম বিক্রম, কিন্তু দর্পনারায়ণ চৌধুরী শত্রুকে ক্ষমা করে না। সঙ্গে সঙ্গে দর্পনারায়ণের ইঙ্গিতে সিঁড়ি দিয়ে উঠে গেল শেষ 7 জন লাঠিয়াল।
চকিতে ঘরের দিকে একবার মুখ ফিরিয়ে বিক্রম শুধু বলে উঠল, কঙ্কনা আর একটু অপেক্ষা করো, আমি আসছি কঙ্কনা, আর একটু অপেক্ষা করো। আর পরক্ষণে শেষ 7 জনের পয়লা লাঠিয়াল হায় বাপ বলে একবার সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ল। ওদিকে দরজার গোড়ায় এসে দাঁড়িয়েছে কঙ্কনা। রাঙা বেনারসির ঘোমটা খসে পড়েছে, স্মৃতি ভরা সিঁদুর জ্বলছে লাল আগুনের আভার মতো। সেখান থেকেই সে বলল, আমি অপেক্ষা করব, সারা জীবন ধরে অপেক্ষা করব, কিন্তু শত্রুপক্ষের এক একজন যেন বেঁচে থাকতে না পারে। তুমি যতক্ষণ ওরা বেঁচে থাকবে ফিরে আসবে না। মারো ওদের, মারো। সহসা চিৎকার করে উঠেই থেমে গেল কঙ্কনা। এক মুহূর্তের জন্য উন্মনা হয়ে পড়েছিল বিক্রম, আর তারই সুযোগে শত্রুপক্ষের পহেলা চোট পড়ল তার ডান কাঁধে। ডাল খেতে খেতেও নিজেকে সামলে নিল বিক্রম। শরীর নিচ থেকে দর্পনারায়ণের কর্কশ গলা আবার শোনা গেল। 500 মোহর বকশিস দেব বিক্রম রায়কে যে ঘায়েল করতে পারবে। শত্রুপক্ষের শেষ 2 জন লাঠিয়াল একেবারে বাঘের মতো লাফিয়ে পড়ল বিক্রমের দিকে। রাঘবের ভাঙা গলা সে চিৎকারও শোনা গেল। আমার ভাঙা কোমরটা একবার সিধে করে দিতে বেটি, একটি মাত্র নগত্তার পাশে গিয়ে দাঁড়াই। মুখের কথা শেষ হলো না রাঘবের। এক ঝলক রক্ত তুলে সিঁড়ির শেষ ধাপ থেকে গড়িয়ে পড়লো একেবারে চাতালের উপরে। রাঘব, ডান হাতটা অবশ হয়ে গেছে বিক্রমের। লাঠি চালাচ্ছে এখন শুধু বাঁ হাতে। চোট করা নয়, শুধু সামাল দেওয়া। আর নিচ থেকে দর্পনারায়ণ কর্কশ গলায় আবার হেঁকে উঠলেন, 1000 মোহর বকশিস দেব বিক্রম রায়কে যে ঘায়েল করতে পারবে। সঙ্গে সঙ্গে 6খানা লাঠি একসঙ্গে উঁচু হয়ে উঠল বিক্রমের মাথার উপরে। চকিতে পিছু হটল বিক্রম। সঙ্গে সঙ্গে তাড়া করে এগিয়ে এলো শত্রুপক্ষের 2 জন। এক পা করে বিক্রম এবার পিছু হচ্ছে। সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরছে একেবারে দর দর করে। পিঠ, বুক আর হাতের পেশিগুলো ফুলে উঠেছে শক্ত হয়ে। তবু তার বাঁ হাতের একটা লাঠি শত্রুপক্ষের 6খানা লাঠিকে একসঙ্গে জবাব দিয়ে চলেছে। ওদিকে নিচ থেকে সিঁড়ির মাথায় উঠে এলেন দর্পনারায়ণ। হাত দুখানা তেমনই পিছন দিকে রাখা। কঠিন মুখের রেখায় রেখায় কুটির নির্দয়তা ঝরে পড়েছে। ঘরের দরজার কোলে দাঁড়িয়েছিল কঙ্কনা। বাপ মেয়েতে দেখা হলো এক মুহূর্তের জন্য। পর মুহূর্তে মুখ ঘুরিয়ে নিল কঙ্কনা, আর আহত বাঘের মতো গর্জে উঠলেন দর্পনারায়ণ। আরো 1000 মোহর বকশিস যে আমার মেয়েকে ধরে আনতে পারবে। ওদিকে দরজার গোড়া থেকে কঙ্কনার কণ্ঠস্বর শোনা গেল, আমার গায়ের সমস্ত গয়না খুলে দেব, যে আমার বাবাকে বাড়ির দেউরি থেকে বের করে দিতে পারবে। কে পারবে বলো? প্রলয়ের হাওয়া যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। থমকে থেমে রইল 6 জন লাঠিয়ালের হাতের 6খানা লাঠি। সাবাস সাবাস বেটি, কিন্তু কিন্তু ও গয়না তো আমারই দেওয়া। ছি বাবা, ছি। পাশানগরের বউ কখনো শত্রুপক্ষের গয়না গায়ে ছোঁয় না। তোমার দেওয়া গয়না আমি তোমার বাড়িতে ফেলে রেখে এসেছি বাবা। এ সমস্ত গয়না আমার শ্বশুর ঘরের, বুঝতে পেরেছ? আমার শাশুড়ির। এক লহমার জন্য যেন থিতিয়ে গেলেন দর্পনারায়ণ। জ্বলন্ত চোখ দুটো তাঁর হঠাৎ যেন কুয়াশায় ঝাপসা হয়ে উঠল। কোন আঘাতে পাথরের বুকে একটুখানি চির খেয়ে গেল কে জানে। মাছ দরিয়া যে লোক সর্বশান্ত হয়েছে তারই মতো ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইলেন একেবারে কঙ্কনার মুখের দিকে। তারপরেই ভাঙা ভাঙা ধরা গলায় বলতে লাগলেন, আজ আজ শত্রু হলো আমি তোর বাপ কঙ্কনা। তুই আমার একমাত্র মা মরা সন্তান। তোকে হারালে আমার কি অবস্থা হবে তুই তা কেমন করে বুঝবি বল? তুই তুই তো জানিস না লোহার বাসর ঘরে লক্ষিন্দরকে সাপে কাটার পর চাঁদ সদাগরের কি অবস্থা হয়েছিল। তুই তো জানিস না রামকে বনবাসে পাঠিয়ে রাজা দশরথ কেন কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছিলেন। কঙ্কনারও 2 চোখ ঝলে বেসে গেল। কিন্তু দর্পনারায়ণ তখনও বলে চলেছেন, আমিও তোর বাপ কঙ্কনা। দুনিয়ার সকলের শত্রু হতে পারি, কিন্তু তোর তো নয়। তোকে শেষবার বলছি,
আয়, চলে আয়। আমার স্বামীকে যদি জামাইয়ের সম্মান দিয়ে চতুর্দোলায় বসিয়ে নিজের সঙ্গে করে নিয়ে যেতে পারো বাবা, তবেই আমাকে যেতে বলো বাবা। জামাইয়ের সম্মান? হ্যাঁ বাবা। কাকে? ইন্দ্রজিৎ রাবের ছেলেকে? না না না, সে আমি পারবো না, সে আমি পারবো না কঙ্কনা। দর্পনারায়ণ চৌধুরী মেয়েকে বরং বলি দিতে পারবে, কিন্তু ইজ্জত দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, তবে তুমিও জেনে রাখো বাবা, আমিও তোমারই মেয়ে, দর্পনারায়ণ চৌধুরীর মেয়ে। বাপের স্নেহের দামেও শ্বশুর কুলের ইজ্জত আমি বেচতে পারবো না বাবা। তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও বাবা, তুমি ফিরে যাও। দেখতে দেখতেই মমতাহীন, নিষ্ঠুর, চাপা রোষে দর্পনারায়ণের রেখাঙ্কিত মুখখানা এমন কুটিল, বিভৎস হয়ে উঠল যে তা বর্ণনারও অতীত। মানুষের মুখ যে কয়েক মুহূর্তের মধ্যে এমনই একটা বন্য জানোয়ারের মুখে রূপান্তরিত হয়ে যেতে পারে, তা না দেখলে বিশ্বাস করাও কঠিন। বেশ, ফিরেই যাচ্ছি, ফিরে যাও, ফিরে যাও। কিন্তু এই ধারণা নিয়েই যাচ্ছি যে বিয়ের সভা থেকে যে মেয়ে গুপ্ত প্রণয়ের সঙ্গে পালিয়ে যায়, সে মেয়ে অসতী, সে কুলোটা। বাবা চোপড়াও! দুই চোখে বিদ্যুতের আগুন নিয়ে বিক্রম বলল, সম্পর্কে যদি গুরুজন না হতেন, তাহলে আপনার ওই জিভ টেনে ছিঁড়ে নিয়ে আমি কুকুর দিয়ে খাওয়াতাম। আর তারপরে হঠাৎ করে হাসি থামিয়ে তেমনি একেবারে হিস হিস স্বরে বললেন, দর্পনারায়ণ চৌধুরী কখনো অপমানের দেনা বাকি রাখে না। আমার জিভ স্পর্শ করার আগে তোমার জিভ চিরদিনের মতো অসার করে দিয়ে যাব। আর তারপরে চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে তারই মধ্যে দুম করে একটা আওয়াজ, এক ঝলক আগুন, হঠাৎ করে পলকের মধ্যে যে কি ঘটে গেল বুঝতে পারিনি। সম্বিত ফিরে পেয়ে দেখি দর্পনারায়ণের হাতে একটা দোনলা বন্দুক, আর শ্বেত পাথরের মেঝে রাশি রাশি জবা ফুলের মতো চাপ চাপ রক্তের উপরে শুয়ে আছে। না না না, কঙ্কনা নয়, শত্রুপক্ষের ছেলে বিক্রমজিৎ, পাশানগরের এই অদ্ভুত মরণ বাসরের বর বিক্রমজিৎ। চিৎকার করে উঠলেন রামনাথ শাস্ত্রী, তোমার মতো পিশাচ নরকেও নেই দর্পনারায়ণ, নিজের হাতে তুমি জামাই করলে। ভয় পেও না, ভয় পেও না শাস্ত্রী, আমার বন্দুকে তোমার জন্য একটা গুলি ভরা আছে। এতক্ষণ পর বুঝতে পারলাম দর্পনারায়ণ চৌধুরী বারবার দুই হাত কেন পেছনে রেখে দাঁড়িয়েছিলেন। বাঁ হাতে বুকের ক্ষতমুখটা চেপে ধরে বিক্রম ডাকলো, কঙ্কনা, কঙ্কনা! পাষাণ প্রতিমা যেন নড়ে উঠল। ধীরে ধীরে গিয়ে স্বামীর মাথাটা কোলে তুলে নিল কঙ্কনা। একটা সূক্ষ্ম জালে বিক্রমের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। প্রাণপণে চোখ মেলে তবু সে তাকালো কঙ্কনার মুখের দিকে। পাষাণ প্রতিমা যেন নড়ে উঠল। সোজা গিয়ে স্বামীর মাথাটাকে কোলে তুলে নিল কঙ্কনা। একটা সূক্ষ্ম জালে বিক্রমের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসে, তবু প্রাণপণে চোখ মেলে সে তাকালো কঙ্কনার মুখের দিকে। মৃত্যু বাসরে বরবধূর একটু অপূর্ব শুভ দৃষ্টি, কয়েকটা মুহূর্ত, কিন্তু মনে হলো যেন অনন্তকাল। এদিকে পৃথিবীর বাতাস ফুরিয়ে আসছে বিক্রমের কাছে, তবু কষ্ট করে দম নিয়ে বলল, কঙ্কনা, আমাদের বাসু, আমাদের বাসু ফুলে ফুলে সাজানো থাক। আবার আমরা দুজনে ফিরে আসবো প্রতি বছর ফাল্গুনের এই তিথিতে। আবার আমরা দুজনে এসে মিলবো কঙ্কনা, মিলবো কঙ্কনা।
কঙ্কনার বিন্দু বিন্দু চোখের জলে বিক্রমের কপালের শ্বেত চন্দন আর রক্তের ধারা ধুয়ে যাচ্ছে। বিক্রমের পৃথিবীতে আর বাতাস নেই। ক্লান্ত চোখের দুপাতা ভারী হয়ে আসছে। স্বামীর মুখের ওপরে মুখ রেখে কঙ্কনা তবুও বলে চলেছে, বিক্রম, শুধু একটিবার শুনে যাও। বিক্রম, আমাদের এই বাসর যে চিরকালে এমনই সাজানো থাকবে বিক্রম। প্রতি বছর এই রাতে, এই তিথিতে আবার আমরা দুজনে ফিরে আসবো বিক্রম। যাবার আগে আমার কথা দিয়ে যাও বিক্রম। বলো আবার ফিরে আসবে, কথা দাও, বলো বিক্রম, বলো। প্রাণপণে চোখের পাতা দুটোকে ঈষৎ খুলে অতি কষ্টে দম নিয়ে বিক্রম বলে উঠল, আসবে, আবার আসবে। আর তারপরেই তার মাথাটা হেলে পড়ল। চলে গেলে হঠাৎ কোথা থেকে হু হু করে ভেসে এলো ঝোড়ো হাওয়ার এক বুক ফাটা বিলাপ। চেয়ে দেখি মেঘে মেঘে অন্ধ আকাশে তলিয়ে গেছে অষ্টমীর চাঁদ। ঝোড়ো হাওয়ার সেই হাহাকারের সঙ্গে যেন 100 শাঁখার উলুধ্বনি এই মরণ বাসর ঘিরে অলৌকিক শব্দে বাজতে লাগলো। সে শব্দে গায়ে কাঁটা দেয়। দর্পনারায়ণ চিৎকার করে ডাকলেন, চলে আয় কঙ্কনা। খুব ধীরে ধীরে কঙ্কনা মাথা তুলল। আকাশে তখন বিদ্যুতের খেলা শুরু হয়ে গিয়েছে। সেই আলোতে লাল চেরি পড়া কঙ্কনাকে মনে হলো যেন রক্তাম্বরা মহাকালী শিব করে শ্মশানে বসে আছে। দর্পনারায়ণ ওদিকে আবার ডেকে চললেন, চলে আয় কঙ্কনা, ঝড় উঠেছে। কঙ্কনা মাথা তুলে খালি বলল, একটু দাঁড়াও বাবা, প্রণাম করে আসি। প্রণাম? কাকে? আমার শ্বশুর ঘরকে বাবা, আমি আসছি। মৃত স্বামীর মাথাটা কোল থেকে নামিয়ে কঙ্কনা ঘরের দিকে এগিয়ে গেল। দর্পনারায়ণ পিছু ডাকলেন, কোথা যাস কঙ্কনা? কোনো জবাব এলো না কঙ্কনার কাছ থেকে। সে শুধু এগিয়ে চলেছে। দর্পনারায়ণ আবার চিৎকার করে উঠলেন, না, ওদিকে নয় কঙ্কনা, এদিকে আয়, এদিকে। হুহু ঝড়ে সে ডাক ভেসে গেল। হাওয়ায় দুলে উঠল হাজার বাতির ঝাড়। পুষ্পশোভিত পালঙ্কে একবার মাথা ঠেকিয়ে কঙ্কনা আবার চলতে শুরু করেছে। এক পায়ে গিয়ে দর্পনারায়ণ পাগলের মতো ডাকলেন, কঙ্কনা, আয়, চলে আয়। আকাশের বাজ অট্ট হাসি উঠল। কঙ্কনা বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। ভাঙা গলায় দর্পনারায়ণ প্রাণপণে ডাকলেন, ফিরে আয় কঙ্কনা। ঠিক সেই মুহূর্তেই লকলকে বিদ্যুতের তলোয়ার সারা আকাশটাকে একেবারে চিরে দিয়ে গেল। তারই এক ঝলক তীব্র আলোয় দেখলাম দূরে লাল চেলি পড়ে একটা মূর্তি বারান্দার নিচু রেলিং টপকে অতল অন্ধকারে কোথায় কেউ চায়। কিন্তু বারান্দার নিচেই তো খরস্রোতা, ভয়ঙ্করী মেঘনা। মনে হলো আমার দেহে সমস্ত রক্ত উঠে যাচ্ছে মাথার দিকে। দোনলা বন্দুক হাতে দর্পনারায়ণ তখন নিশ্চলভাবে দাঁড়িয়ে, পায়ের কাছে বিক্রমজিতের রক্তাক্ত মৃতদেহ। জামার পকেট থেকে রিভলভারটা কখন আমার হাতে চলে এসছে তাও জানি না। বিদ্যুৎ বেগে রিভলভারের মুখ ঘুরে গেল দর্পনারায়ণ। তারপরেই একটা আওয়াজ, একটা একরাশ ধোঁয়া। আবার সেই ধোঁয়ার রহস্য জাল গলে গলে একেবারে মিলিয়ে গেল। বাইরে তখনও ঝড়। ঘরে মোমের শিখা কাঁপছে। দেখলাম প্রেতপুরী পাশানগরের ঘরে রিভলভার হাতে আমি একা দাঁড়িয়ে। ঘামে আমার সর্বাঙ্গ ভিজে গেছে। মাথার ভেতর সে কি উত্তাপ। সামনে বড় ফাটা আর শিখানা টুকরো টুকরো হয়ে মেঝে ছড়িয়ে পড়েছে। এ কি আমারই রিভলভারের গুলিতে? কিন্তু কই সেই দর্পনারায়ণ চৌধুরী আর বিক্রমজিতের মৃতদেহ, সেই রাঘব সর্দার আর লাঠিয়াল পাইকের দল, সেই রামনাথ শাস্ত্রী আর মরণ বাসরের বধূ কঙ্কনা। অদূরে বহু পুরনো পালঙ্কে অতি জীর্ণ গালিচার উপরে শুধু সোমনাথ অঘোরে ঘুমাচ্ছে।
আর কেউ নেই। তবে কি এতক্ষণ যা দেখেছি সবটাই স্বপ্ন, না আমার কল্পনা প্রবণ মনের সিনেমা? সবটাই কি অলৌকিক? হাত ঘড়িতে দেখলাম রাত ভোর হতে এখনো প্রায় ঘন্টা দুয়েক দেরি। সোমনাথকে জাগিয়ে দিয়ে আমি বিছানা নিলাম। ঘুম তো ঠিক নয়, সুগভীর অবসাদে আমার জাগ্রত চেতনা যেন অসাড় হয়ে গিয়েছিল। সেটা না ঘুম না তন্দ্রা। হঠাৎ হঠাৎ প্রবল ধাক্কায় আমার চেতনার সার ফিরে এলো, আর সঙ্গে সঙ্গে চাপা গলার ডাক, শঙ্কর, এই শঙ্কর, শুনছিস? ধরপড় করে বিছানায় উঠে বসলাম। সোমনাথ ডাকছে। শোন, কি যেন কাঁদছে। শব্দটা যেন বাইরের ঝুল বারান্দা থেকে আসে, যে বারান্দাখানা ঝুঁকে পড়েছে রাক্ষসী মেঘনার বুকের উপরে। কান পেতে শুনতে লাগলাম, কে যেন কাঁদছে। কিন্তু কিন্তু এ তো কান্না নয়, এ যে পরম আশার কথা, চরম সুখের কথা। সজল আবেগে কে যেন বলছে, আমাদের এই বাসর চিরকাল এমনি সাজানো থাকবে, এমনি ফুলে ফুলে সাজানো, এমনি। আমাদের এই বাসর চিরকাল এমনি সাজানো থাকবে, এমনি ফুলে ফুলে সাজানো, এমনি ধূপ দীপ জ্বালানো থাকবে। আমার একখানা হাত চেপে ধরে সোমনাথ চাপা গলায় বলল, এ কথা কে বলছে শঙ্কর? কাকে বলছে? আবার দুজনে ফিরে চিনেছি। আসবো। বেহাগের মতো মৃদু মিঠে অথচ সজল এই কণ্ঠস্বর। হ্যাঁ হ্যাঁ, এ তো কঙ্কনার। কিন্তু কোথায় কঙ্কনা? আশেপাশে ঘরে বারান্দায় তার কোনো চিহ্ন তো কোথাও নেই। কঙ্কনার অশরীরী আত্মা তখনও বলে চলেছে, সেই রাত। সিরাত আবার ফিরে এসেছে বিক্রম। দেখো, তেমনি সাজানো রয়েছে আমাদের ফুলের বাসর। বিক্রম, কোথায় তুমি বিক্রম? শূন্য বাসরে আমি জেগে আছি বিক্রম। তুমি তো কথা দিয়েছিলে বিক্রম, এসো, ফিরে এসো। আমি তো আর অপেক্ষা করতে পারছি না বিক্রম। এসো বিক্রম, আওয়াজটা ফিরে এসো, আরো কাছে, ফিরে এসো বিক্রম, আমাদের ফিরে এসো, আমাদের আশেপাশে। ফিরে এসো বিক্রম, অনন্তকালের তৃষ্ণা নিয়ে কঙ্কনা ডাকছে বিক্রম এসো চিত্তে। বিক্রম, কতকাল ধরে ডাকছে কে জানে, বিক্রম, আরো কতকাল ধরে ডাকতে হবে তাই বা কে জানে। কিন্তু আজকের এই এলোমেলো ঝোড়ো হাওয়ায় ঘরের ভিতর কোথা থেকে ভেসে এলো এত ফুলের সৌরভ, ধূপ দ্বীপের এই সুগন্ধ। মালা গেথে প্রদীপ জ্বালিয়ে কোন বিরোহিণী বুঝি প্রিয়তমের প্রতীক্ষায় অনন্ত রাত্রি যাপন করছে? সে কি শুধুই পাশানগরের বধূ কঙ্কনা? না, প্রত্যেক মানুষের মনের অবচেতনায় অতৃপ্ত প্রেমের যে অনন্ত তৃষ্ণা লুকিয়ে থাকে, তারই কাল্পনিক রূপ। সহসায় গায়ে কাটা দিয়ে উঠল। ওই আবার কে কাঁদছে? ভাঙা ভাঙা মোটা কর্কশ গলা আর বিভৎস আক্ষেপ মনোর শব্দটা যেন ঘরের ওপাশে বারান্দা পার হয়ে নিচের উঠোন থেকে ভেসে আসছে। ছুটে বেরিয়ে গিয়ে দাঁড়ালাম সিঁড়ির মুখে। আবছা অন্ধকারে স্পষ্ট দেখতে পেলাম নিচের সেই আগাছা ঘেরা ভগ্নস্তূপের মাঝখানে লোল চর্ম, পলিত কেশ, খর্বকায় এক ছায়া মূর্তি হাত দুখানা পিছন দিকে রেখে প্রেতের মতো ঘুরে বেড়াচ্ছে আর ভাঙা ভাঙা মোটা কর্কশ গলায় চিৎকার করে উঠছে, ফিরে চল, আমি তোর বাবা। তুই না গেলে আমারও যে ফিরে যাওয়া হবে না। মিনতি করছি কঙ্কনা, ফিরে চল, ফিরে চল। ভগ্নস্তূপের মাঝে ঘুরতে ঘুরতে হঠাৎ সেই ছায়ামূর্তি এসে দাঁড়ালো একেবারে নিচে সিঁড়ির গোড়ায়। তারপর ঊর্ধ্বমুখে চেয়ে ভাঙা মোটা গলায় সেই বুক ফাটা কান্না প্রেতপুরী পাশানগরের রন্ধ্রে রন্ধ্রে ধাক্কা খেয়ে আমাদের চারপাশে যেন 100টা ঝাঁঝর করতালের মতো বাজতে লাগলো। দুই হাতে কান চেপে ধরে আমি প্রাণপণে চিৎকার করে উঠলাম, চুপ করো দর্পনারায়ণ চৌধুরী, চুপ করো।
সোমনাথ আমার একখানা হাত সজোরে চেপে ধরে আছে, তার হাত কাঁপছে। সঘন নিঃশ্বাসে কাঁপা কাঁপা গলায় সে বললে, কি হলো রে তোর শঙ্কর? কি হলো? কাকে কি বলছিস? এসব কি? পাগলের মতোই সোমনাথ বলে চললে, সত্যি করে বল শঙ্কর, আমরা কোথায় এসেছি? কিছুই বলতে পারিনি, শুধু বললাম অভিশপ্ত পাষাণগরে। প্রণব রায়ের লেখা গল্প পাষাণগর। গল্পের বিভিন্ন চরিত্রে যারা রূপদান করেছেন, সোমনাথ এবং বিক্রম, সৌমিত্র, কঙ্কনা, সুস্মিতা, পাইক এবং দর্পনারায়ণ, সঞ্জয়, গফুর মাঝি আর রাঘব, অরূপ, শঙ্কর, শাস্ত্রী মশাই এবং গল্প পাঠ সুব্রত। সম্পাদনায় সৌমিত্র রাহা। মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।